কিরকম স্বৈরাচারী কণ্ঠস্বর দেখুন। কংগ্রেস বলতে গেলে যেমন তৃণমূল আটকানো শুরু করলো, এবার তৃণমূল আটকানো শুরু করলো। আপনার বক্তব্য কিন্তু আমরা শুনতে পাবো না, প্লিজ। এবার আরে ইমার্জেন্সি পিরিয়ডে 77 সালে হয়েছিল, 80 সালে ইন্দিরা গান্ধী আবার 2/3 মেজরিটি নিয়ে ভারতবর্ষের সরকার করে, এটাও বুঝতে হবে আপনাকে। এরম স্বৈরাচারী সরকার আসেনি। অশোক চৌহান থেকে শুরু করলে নবীন জিন্দাল, শিবরাজ সিং চৌহান, নারায়ণ রানে, জয় পান্ডা, না চোরদের নাম বলছি, এরা ডাকাত, এরা ডাকাত, আর পার্শ্ব হচ্ছে চোর। আমায় বলতে দেবেন না, আমায় বলতে দেবেন না। আপনি তো অ্যাঙ্কার, আপনি একটু বারণ করুন ওনাকে। উনি এটাকে আরএসএস এর অফিস ভাবছেন। হ্যাঁ, এবার আমি ডাকাতদের নাম বলছি। প্রফুল্ল প্যাটেল, এই লোকগুলো 70,000, 20,000, 22,000 বসুন্ধরা রাজি এরা সব চুরি করেছে। অতএব আজকে যে প্রসেনজিৎ বাবু যে পার্থ চোর, এই চোর, হ্যান চোর, তাই চোর বলছে, আমরা বলছি পিসি ভাইপো যেমন চোর, শুভেন্দু শিশিরও চোর। কারণ এই 4 চোর মিলে এরা এই রাজ্যটাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছে। দেখুন এই ভারতবর্ষের আজকের যে প্রেক্ষিত এবং প্রেক্ষাপট, সেটা যদি ভালো করে আপনি লক্ষ্য করেন, 4জন লোক ভারতবর্ষ চালাচ্ছে, 2জন কিনছে আর 2জন বিক্রি করছে। যারা বিক্রি করছে তার নাম নরেন্দ্র মোদী, অমিত শাহ, 2জন কিনছে আদানি আর আম্বানি। অতএব এই 4জন লোকের এই ভারতবর্ষ যে চালাচ্ছে তার বিরুদ্ধে বলতে দেবেন আবার। এই দেখুন এটা কি কালচার, এটা আমি জানি না বিজেপি। এবার আমি আপনাকে বলি, এই যে আচ্ছা বলেনি একটু আচ্ছা কোলগেটে কি হয়েছিল জানো? দিলীপ মন্ডলের নাম শুনেছো? দিলীপ মন্ডল, উনি জেলে গিয়েছিলেন, বিজেপির নেতা, 3 বছরের জেল হয়েছে, উনি জানেন না। আসলে উনি কি হয়েছে, উনি সবে বিজেপি করছেন তো। এখন কি হয় জানেন তো, নতুন বিজেপি করলে না, বিজেপি ভালো বারবার না বলে বিজেপিতে জায়গা পাবেন না। ব্যক্তিগত না, এটা বিজেপির পলিসি, এটা বিজেপির পলিসি। এই পলিসিটাকে আমি বলছি। এবার প্রজ্জ্বল রেভান্না, দেবগৌড়ার নাতি, তাকে আমরা কি দেখেছি? সেক্স স্ক্যান্ডালে জড়িয়ে পড়তে। তার হয়ে কে প্রচার করছে? নরেন্দ্র মোদী। বিজভূষণের ছেলে করণ ভূষণ ইউপিতে কাইসেরগঞ্জে দাঁড়িয়েছে, তার হয়ে চর্চায় থাকবো অবশ্যই না। এই বসুন্ধরা ম্যাডামের বক্তব্য শুনে আমার মনে হচ্ছে উনি কালো কোট পরে এক্ষুনি যেন সুপ্রিম কোর্টে গিয়ে এই বক্তব্যগুলো জানান। 1 2 নম্বর আমি আপনাকে বলি যে সুপ্রিম কোর্ট আইন বোঝে না, তৃণমূলের মুখপাত্ররা আইন বোঝে। এটা হচ্ছে তৃণমূলের কনসেপ্ট। এখন প্রশ্ন হচ্ছে, যেই ঘরে মামলা হচ্ছে চিফ জাস্টিসের ঘরে, সেই চিফ জাস্টিসের ঘরে যদি মামলা হয় এবং মামলার যদি পুরো দেবাংশু বসাকের অর্ডারটাও স্টে পেয়ে যেত, তাহলে আমরা বুঝতাম এই অর্ডারের মধ্যে কোনো ইলিগ্যালিটি ছিল বা অবৈধ কোনো অর্ডার দিয়েছিল। কিন্তু সেই অবৈধ অর্ডার দেয়নি, একটা পার্টে শুধুমাত্র স্টে দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং যেহেতু হিয়ারিং চলছে এবং হিয়ারিং এটা কন্টিনিউ হবে, আমরা দেখেছি সুপ্রিম কোর্টে একদিন একটা মাস গেছে হিয়ারিং হয়েছে, এখানেও তাই দেখেছি 3 মাস হয়েছে হিয়ারিং হয়েছে। আলটিমেট কি অর্ডার হবে তার উপরে আমাদের নজর রাখতে হবে। কিন্তু আমরা এখনও আশা করছি সুপ্রিম কোর্ট বিচার বিভাগের প্রধান, আমরা বিচার বিভাগের উপর সম্মান আছে, আস্থা আছে, সম্মান আছে, সব কিছুই আছে। তৃণমূলের মতো আমরা বলি না যে বিচার কেনা যায় টাকা দিয়ে, বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন, বা আমরা অন্য কারোর মতো অন্য কোনো স্টেটমেন্ট করবো না। আমরা শুধু একটাই করজোরে অনুরোধ করছি, একজন বাঙালি হিসাবে, একজন বাংলার ছেলে হিসাবে, যারা যোগ্য প্রার্থী তাদের চাকরি থাক, যারা অযোগ্য প্রার্থী, যারা তৃণমূলের দুষ্কৃতী, যারা তৃণমূলের চিটিংবাজি করে চাকরি পেয়েছে, সেই সমস্ত মানুষগুলো চাকরি যাক। না হলে কিন্তু আজকে পশ্চিমবঙ্গের যে মান সম্মান, আভিজাত্য ছিল, কৃষ্টি ছিল, সংস্কৃতি ছিল, যেখানে আশুতোষ মুখার্জি, বিবেকানন্দ, বিদ্যাসাগরের মতো মানুষ জন্মেছিলেন, সেখানে কিন্তু আমরা মুখ দেখাতে লজ্জা পাচ্ছি সারা ভারতবর্ষের বুকে। তৃণমূলের শাস্তি পাক সেটাও